জনগণের জন্য বিভিন্ন প্রকল্প রূপায়িত হয়, সেই সংস্থাগুলোকে জলের দরে দেশি বিদেশি পুঁজিপতিদের হাতে ছেড়ে দেওয়া চলবে না। এবং নভেম্বর সেখানে রাজ্যভিত্তিক কনভেনশন হয়। রাজ্যভিত্তিক কনভেনশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই জাতীয় কনভেনশন রাজ্যের সব মহকুমাতে সংগঠিত করা হবে। আমরা আজকে এখানে কনভেনশন সংগঠিত করছি। যেই 7 দফা দাবি সেখানে চিহ্নিত হয়েছে, এই 7 দফা দাবিগুলি হচ্ছে তাদের নীতি উজ্জ্বল নীতি, গরিব মারার নীতি, কৃষক মারার নীতি, খেত মজুর মারার নীতি। এই আজকে দেখবেন, আজকে এই ত্রিপুরাজ্যের মধ্যে অসহায় অবস্থা, আইপিএফটি একটা করে আর্থিক অনুদান দিতে হবে। এবং দ্বিতীয় যে বিলটা ওনারা এনেছেন, ফার্মার্স এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম বিল সার্ভিসেস। খুব সুন্দর কথা বলছেন। লাস্ট যে বিলটা এনেছেন এটা হচ্ছে এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020। দুর্ভাগ্যের বিষয়, এই বিলগুলো যখন পার্লামেন্টে আনা হয়, সারা দেশের কৃষক এর বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, কিন্তু দেশের কৃষকের যে আর্তনাদ, যে চিৎকার কান্না মোদির কানে গিয়ে পুষায়নি। তাহলে কি হয়েছে আজকে? আমি লাস্ট যে বিলটা এটা সম্পর্কে আমি কিছু বললাম। এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল 2020 যেটা আইনে পরিণত হয়েছে, অ্যাক্ট পরিণত হয়েছে। এখন দেখবেন বাজারে গেলে, বাজার করতে গেলে পেঁয়াজের দাম 90 টাকা, 80 টাকা, কোথাও 100 টাকা। আলুর দাম কত? 60 টাকা কেজি। এই আইনে বলা হয়েছে ওয়ার এন্ড ফ্যামিন, যুদ্ধ এবং দুর্ভিক্ষ সারা দেশে সরকার 5টি যে আত্মবিশ্বকীয় জিনিস, এসেনশিয়াল কমোডিটিস, আত্মবশ্যক পণ্য, আমরা যেটাকে বুঝি আত্মবশ্যক পণ্য হচ্ছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ। এই এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টের মধ্যে তারা বলছেন যে এখন থেকে এটার দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কোনো রকম নিয়ন্ত্রণ থাকবে না, যতক্ষণ যুদ্ধ না হয় দেশের মধ্যে, যতক্ষণ দুর্ভিক্ষ না হয়। এখন দেখবেন মূল বাজারে পেঁয়াজের দাম 80 টাকা হয়, 60 টাকা হয়, 70 টাকা হয়। এসডিএম সদর, এসডিএম বাজারে অভিযান চালায়। পদ্ধতিটা নিয়ন্ত্রণ করতে পারছেন? ঔদ্যোগিক গুলবাজারের সদরের এসডিএম অভিযান চালানোর পরে পেঁয়াজের দাম কি 40 টাকা হয়েছে? আলুর দাম কি 30 টাকা 25 টাকার মতো হয়েছে? এখন ওরাও বলছেন যে গুদামজাত আলু, পেঁয়াজ নাকি এখন একটু লিন পিরিয়ড, শীতের মরশুম এলে নাকি আলু উঠবে, ফসল উঠবে মাঠ থেকে, পেঁয়াজ উঠবে, দাম আবার পড়ে যাবে। সুন্দর কথা। আইনে কি বলেছেন আপনি? আইনে বলা হয়েছে এখন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, নির্দিষ্ট একটা পরিমাণ একটা কর্পোরেট বা একটা সংস্থা বা একটি মালিক গুদামজাত করতে পারবেন। কিন্তু এই আইনের দ্বারা বলা হয়েছে আপনার টাকা আছে, বাজার থেকে যত পারে যত সম্ভব আপনি গুদামজাত করুন, সরকারের কোন রকমের নিয়ন্ত্রণ থাকবে না। এখন দেখবেন পাঞ্জাব, হরিয়ানা সবচেয়ে বেশি ওখানে চাল, গম উৎপাদন হয়। কর্পোরেট সংস্থাগুলো বড় বড় গুদাম, আমাদের যে এই এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গুদাম নয়, এর চেয়ে আরো 100 গুণ বড় গুদাম নির্মাণ করছেন। কৃষকদের কাছ থেকে ওনারা পয়সা আছে, বাজার থেকে কিনে দেবেন, গুদামজাত করবেন। যখন লিন পিরিয়ড তখন বাজারে ওরা ছেড়ে দেবেন, তারা মুনাফা অর্জন করবেন, সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এগুলো আর আইন। দ্বিতীয় যে আইনটা বলা হয়েছে ফার্মার্স এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্মস সার্ভিসেস এগ্রিমেন্ট। আমরা নীল চাষের কথা শুনেছি,
আমরা আগে জমিদের কথা শুনেছি, ওই নতুন বাজারের জমিদাররা পাট চাষের জন্য পাট করতে এবার আগে দাদন দিত, দাদন নিয়ে পাট চাষ করিয়া, মেস্তা চাষ করিয়া, তিল চাষ করিয়া মহাজনের কাছে তুলে দিত। বহু লড়াই সংগ্রাম করার পর এখান থেকে ভারতবর্ষ স্বাধীন হইবার পরে এখান থেকে ভারতবর্ষের কৃষকদের মুক্ত দেওয়া শুরু হয়েছে। আজকে আমাদের মোদী সরকার, বিজেপি গভর্নমেন্ট আবার সেই নীল চাষের দিকে এগোচ্ছে। দেশের কৃষকের হাসি কান্নার যে অধিকার এটাকে বন্ধক দিয়ে দিচ্ছে, আমাদের দেশের অর্থনীতির বড় বড় পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে। নির্বাচন কমিশন, রিজার্ভ ব্যাংক, কমরেড প্রবাদদা বলার চেষ্টা করেছিলেন। প্রথম সরকারে আসার পরে ওরা পরিকল্পনা প্ল্যানিং কমিশনটাকে তুলে দিয়ে নীতি আয়োগ করেছে। সমস্ত এই নীতি আয়োগ করার মধ্যে দিয়ে রাজ্যগুলির অধিকারে হস্তক্ষেপ করেছে। বামপন্থীরা লড়াই করেছে, রাজ্যের হাতে অধিক ক্ষমতা দাও। সরকারিয়া কমিশনের কথা আপনারা জানেন, কমরেড জ্যোতি বসুর নেতৃত্বে লড়াই হয়েছিল দেশব্যাপী, কেন রাজ্যের ক্ষমতার পুনর্বিন্যাস করো। সেই প্ল্যানিং কমিশনকে এরা তুলে দিয়ে রাজ্যের ক্ষমতাটাকে মানে কুক্ষিগত করে ভারতবর্ষের সংবিধান হচ্ছে ফেডারাল স্ট্রাকচারের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আক্ষরিক অর্থে, মৌলিক অর্থে, বাস্তবত্ব হচ্ছে এককেন্দ্রিক সরকার চলছে। আরো সংগঠিত করে দিল এরা, সেইভাবে আঘাত করা শুরু করল সংবিধানিক সমস্ত সংস্থাগুলিকে। ইভেন দেন সুপ্রিম কোর্টের এখন অবস্থাগুলি আপনারা দেখতে পাচ্ছেন। বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ হচ্ছে, বিচারপতিরা বিক্রি হয়ে যাচ্ছে। যিনি প্রধান বিচারপতি হলেন উনি অবসর গ্রহণের পরেই বিজেপির সাংসদ হয়ে বসে আছেন। রাম জন্মভূমির যে মামলা, সেই মামলা রায় দিয়ে উনি ক্ষমতার থেকে অবসর নিলেন, আর বিজেপির টিকেটে গিয়ে এখন সংসদে ঢুকেছে। কোথাও নেই কোনো সাংবিধানিক কোনো শক্তি আর অবশিষ্ট রাখেনি। সমস্ত শীর্ষ যে সমস্ত সংস্থাগুলি আছে সেই জায়গাতে কট্টর আরএসএস পন্থীদের ঢুকিয়ে দেওয়া হয়েছে। সমস্ত রাষ্ট্রীয় যন্ত্রটাকে গেরুয়াকরণ করা হয়েছে। এই হচ্ছে এদের প্রথম পদক্ষেপ। এবং এই কাজ করতে গিয়ে ওরা দেখলো আরেকটা জিনিস প্রাধান্য দিতে হবে। কি সে জিনিস? এইভাবে হাঁটতে গেলে পরে, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে পরে পুঁজির দরকার। এমনিতে এরা হচ্ছে